হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই ছেলেগুলো একটা নতুন জায়গায় বেড়াতে গেছিল, কিন্তু সেখানে ঘোরাঘুরি করার সময় ওদের মধ্যে থেকে একজন বন্ধু মাটির নিচে একটা গভীর গর্তের মধ্যে পড়ে যায়। এই গর্তটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আজ অবধি কোনো মানুষ এখান থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। এছাড়া ওই এলাকার আশেপাশের গ্রামের মানুষ মনে করে ওটা নাকি শয়তানের গর্ত, যে কারণে এখন পুলিশ অথবা আশেপাশের স্থানীয় মানুষরা কেউই ওই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছিল না। কিন্তু এই অবস্থায় ওই ছেলেটার বাকি বন্ধুরা যেভাবেই হোক ওকে এই বিপদ থেকে উদ্ধার করতে চাইছিল। নিজেদের বন্ধুকে বাঁচানোর জন্য তারা এমন বেশ কিছু অসম্ভব কাজ করে যেটাকে কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। যদিও শেষ অবধি ওই ছেলেটা বেঁচে ফিরে আসতে পেরেছিল কিনা সেটা আমরা আজকের এই গল্পে জানতে পারবো। আর এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, 2006 সালে ঘটে যাওয়া এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম মঞ্জুমিল বয়েজ। অ্যাডভেঞ্চার থ্রিলার ক্যাটাগরির এই সিনেমার IMDb রেটিং 8.4। তো গল্পটা শুরু হয় ভারতের কেরালা রাজ্যের কোচি শহর থেকে। এখানেই আমরা একজন বাস ড্রাইভারকে দেখতে পাই। একটা হোটেলে খাওয়া দাওয়া করার পর ওই ড্রাইভারটা এক টুকরো খবরের কাগজে হাত মুছছিল, কিন্তু তখনই ওই কাগজের খবরটা পড়ে ও খুবই অবাক হয়ে যায়। ও যেন কোনোভাবেই সেটাকে বিশ্বাস করতে পারছিল না। এখন ও তাড়াতাড়ি করে ওই খবরের কাগজের টুকরোটা নিয়ে নিজের গ্রামে ফিরে আসে, আর সেখানে ও ওই গ্রামের সমস্ত মানুষকে এই খবরটা জানাতে শুরু করে। এখান থেকেই আমাদেরকে বেশ কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। দেখা যায় এই গ্রামেই বেশ কিছু ছেলেদের একটা দল ছিল, আর ওদের এই দলটার নাম ছিল মঞ্জুমিল বয়েজ। এরা প্রত্যেকেই ছোটবেলা থেকে একে অপরের খুবই ভালো বন্ধু ছিল, আর এখন বড় হওয়ার পরেও এদের মধ্যে সেই একই রকম বন্ধুত্ব ছিল। এখন আস্তে আস্তে বড় হওয়ার পর এরা প্রত্যেকেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কাজের ফাঁকে যখনই এরা সময় পেত এরা সবাই নিজেদের মধ্যে দেখা করে অনেক আড্ডা মারত আর মজা করত। এরকম ভাবেই একদিন এরা সবাই মিলে ওদের গ্রামের একটা বিয়ের অনুষ্ঠানে চলে যায়। সেখানে ওরা সবাই মিলে একসাথে অনেক মজা করছিল। এই অনুষ্ঠানেই আমরা প্রসাদ নামের এই ছেলেটাকে দেখতে পাই। প্রসাদ একটা ট্রাভেল এজেন্সির মালিক ছিল, আর ও সবাইকে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিত। এখন এই অনুষ্ঠানের মধ্যেই প্রসাদের সাথে সুধি নামের এই ছেলেটার দেখা হয়। সুধি আর প্রসাদ একে অপরের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আজ ওদের মধ্যে অনেক বছর পরে দেখা হয়েছে। এদিকে সুধি আবার মঞ্জুমাল গ্রুপেরই একজন সদস্য ছিল। এখন প্রসাদের সাথে কথা বলতে বলতে সুধি জানায়, আমরা সমস্ত বন্ধুরা মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, আর যেহেতু তোমার ট্রাভেল এজেন্সি আছে তাই আমি ভাবছি এরপর কোথাও ঘুরতে গেলে আমরা তোমার কাছ থেকেই গাড়ি ভাড়া নেব। এই কথা শুনে প্রসাদ ওকে নিজের মোবাইল নাম্বার দিয়ে বলে, ঠিক আছে, তোমার যখনই গাড়ির প্রয়োজন হবে তুমি আমাকে এই নাম্বারে কল করবে। অন্যদিকে দেখা যায় এই অনুষ্ঠান চলাকালীন মঞ্জুমাল বয়েজ গ্রুপের সঙ্গে ওই গ্রামেরই অন্য একটা ছেলেদের গ্রুপের লড়াই শুরু হয়ে গেছে। আসলে কিছুদিন আগেই এই দুটো গ্রুপের মধ্যে টাগ অফ ওয়ার মানে দড়ি টানাটানির প্রতিযোগিতা হয়েছিল, যে প্রতিযোগিতায় মঞ্জুমাল বয়েজরা হেরে গেছিল। এখন সেই বিষয়টা নিয়েই অন্য গ্রুপের ছেলেরা এদেরকে রাগানোর চেষ্টা করছিল, আর আস্তে আস্তে এই সামান্য বিষয় নিয়েই ওদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। এখন এই ঝামেলাটা মেটানোর জন্য কুট্টান নামের একটা ছেলে ওদেরকে আরও একবার দড়ি টানাটানির প্রতিযোগিতা করতে বলে। কুট্টান ছিল মঞ্জুমাল গ্রুপের সবচেয়ে সিনিয়র সদস্য, তাই ওর কথা শুনে সবাই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই বিয়ের অনুষ্ঠানের পাশে এই দুই দলের মধ্যে দড়ি টানাটানির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কিন্তু এখানে মঞ্জুমাল বয়েজরা আবারও হেরে যায়, যে ঘটনায় কুট্টান আর ওর দলের প্রত্যেকেই খুবই হতাশ হয়ে গেছিল। এই ঘটনার পরের দিন সকালে কৃষ্ণকুমার নামে মঞ্জুমাল গ্রুপের একটা ছেলে তার অফিস থেকে বাড়ি ফিরছিল। ওর অফিসের পাশেই একটা ফটো স্টুডিও ছিল। এখন বাড়ি ফেরার পথে ওই স্টুডিওর মালিক ওকে একটা ফটো অ্যালবাম দিয়ে বলে, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছি, তাই আমার হয়ে তুমি এই ফটোগুলো তোমার পাশের পাড়ার ছেলেদেরকে দিয়ে দিও। এখন দেখা যায় এখানে সেই ছেলেগুলোর ছবি ছিল যারা আগের রাতেই এদেরকে টাগ অফ ওয়ার প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিল। এখন কৃষ্ণকুমার ক্লাবে এসে ওর বাকি বন্ধুদেরকেও এই ছবিগুলো দেখায়। দেখা যায় ওই ছেলেগুলো মুন্নার নামের একটা সুন্দর জায়গায় বেড়াতে গেছিল, আর সেখানে তারা অনেক ভালো ভালো ছবি তুলেছে। এখন এই ছবিগুলো দেখে মঞ্জুমাল বয়েজের ছেলেদেরও খুবই হিংসা হচ্ছিল। এদের মধ্যে থেকে একজন বলে, দেখো এরা সবাই কত সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে গেছে, আর এত বছরের মধ্যে আমরা সবাই একসাথে কোথাও বেড়াতে যাইনি, আমাদের একসাথে কোনো ভালো ছবিই নেই। আমার মনে হয় এদের মতন আমাদেরও কোথাও একটা বেড়াতে যাওয়া উচিত। এই কথা শুনে বাকি অনেকেই ওর কথায় রাজি হয়ে যায়। এখন এরা ঠিক করে নেয় এরা সবাই মিলে একসাথে কোনো একটা নতুন জায়গায় বেড়াতে যাবে, কিন্তু এদের কাছে খুব বেশি টাকা ছিল না, তাই অনেক ভাবনা চিন্তা করার পর এরা ঠিক করে নেয় ওরা কোড়াইকানাল নামে ওদের পাশের রাজ্যেই একটা পাহাড়ি জায়গায় বেড়াতে যাবে।
খুবই অল্প খরচে মাত্র 2 দিনের মধ্যেই ওখান থেকে ঘুরে আসা যাবে। এখন পুরো প্ল্যান ঠিক হয়ে যাওয়ার পর এরা সবাই গাড়ি বুক করার জন্য প্রসাদ নামের সেই ছেলেটাকে ফোন করে। যেহেতু এদের গ্রুপে 20 থেকে 25 জন ছেলে ছিল, তাই এদের একটা বড় গাড়ির প্রয়োজন ছিল। কিন্তু প্রসাদ জানায় যেহেতু এখন বিয়ের মরশুম চলছে, তাই সমস্ত বড় গাড়িগুলোকে আগে থেকেই বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়ে গেছে। এখন ওর কাছে একটা ছোট গাড়ি ফাঁকা আছে, যেটাতে করে এদের মধ্যে থেকে শুধুমাত্র 9 জনই যেতে পারবে। সেজন্য ওরা ঠিক করে নেয় এখন ওদের মধ্যে থেকে শুধুমাত্র 9 জনই ঘুরতে যাবে। সেজন্য ওরা রাতারাতি গাড়ি ভাড়া করে পরের দিন সকালেই এখান থেকে বেরোনোর প্ল্যান করে নেয়। এখন যে 9 জন ঘুরতে যাচ্ছিল তারা সবাই খুবই খুশি হলেও এই দলের বাকি ছেলেরা খুবই রেগে গেছিল, কারণ তাদেরও এদের সাথে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছোট গাড়ি হওয়ার কারণে এখন তারা যেতে পারছিল না। এদিকে যাওয়ার আগের মুহূর্তেই ওদের মধ্যে থেকে সুভাষ নামের একটা ছেলে জানিয়ে দেয় টাকা পয়সার সমস্যা থাকার জন্য এখন ও যেতে পারবে না। কিন্তু ওর বাকি বন্ধুরা যেভাবেই হোক ওকে নিজেদের সাথে নিয়ে যেতে চাইছিল। সেজন্য এখন কুট্টান সরাসরি সুভাষের বাড়িতে গিয়ে বলে, তোমাকে টাকা পয়সা নিয়ে একদমই চিন্তা করতে হবে না, আমরা সমস্ত বন্ধুরা মিলে সেই ব্যাপারটা সামলে নেব। এই কথা শুনে এখন সুভাষও ওদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যাওয়ার আগে কুট্টান সুভাষের মাকে বলে যায়, আমরা পরশুদিনের মধ্যেই ভালোভাবে বাড়ি ফিরে আসব। এরপর এই 9 বন্ধু মিলে একসাথে কোড়াইকানালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু গাড়ি স্টার্ট করে কিছু দূর এগোনোর সাথে সাথেই ওদের গাড়ির সামনে সিজু নামের একটা ছেলে চলে আসে। সিজুও এদের সাথে বেড়াতে যেতে চাইছিল, সেজন্য ও জোর করে এদের গাড়িতে উঠে পড়ে। যদিও এদের গাড়িতে শুধুমাত্র 9 জন বসার জায়গা ছিল, কিন্তু এখন এরা 10 জন মিলে ঠাঁসাঠাঁসি করে বসে খুবই আনন্দ করতে করতে ওদের বয়েজ ট্রিপে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে ওরা প্রচুর মজা আর আনন্দ করছিল। এরপর আগামী 2 দিন ধরে এরা সবাই কড়াইকানালের পুরো জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখে। সেখানে ওরা বিভিন্ন জায়গায় একসাথে অনেকগুলো ছবি তোলে। এইভাবে সমস্ত জায়গা ঘোরার পর সবশেষে ওরা গুনহা কেভ দেখার জন্য বেরিয়ে পড়ে। এই জায়গায় খুবই বিখ্যাত একটা সিনেমার গানের শুটিং হয়েছিল। এখন পার্কে ঢোকার পর ওরা সবাই সেই গুহাটা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় এখন ওই গুহার মধ্যে ট্যুরিস্টদের যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেজন্য ওই গুহার আগে একটা বিশাল বড় লোহার ব্যারিকেড লাগিয়ে ওই পুরো জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, যাতে কোনো ট্যুরিস্ট কোনোভাবেই ভিতরে ঢুকতে না পারে। এখন এসব কিছু দেখে এদের মধ্যে থেকে সুধি নামের একটা ছেলে বলে, আজ থেকে বেশ কিছু বছর আগে যখন আমি এখানে বেড়াতে এসেছিলাম তখন তো ওই গুহায় যাওয়া একদমই বারণ ছিল না, এমনকি তখন তো আমি ওই গুহার থেকে ঘুরেও এসেছি। এই কথাটা বলতে বলতেই ওরা খেয়াল করে ভিতরে ওই গুহার মধ্যে থেকে বেশ কিছু ছেলে বেরিয়ে আসছে, যেটা দেখে বোঝা যাচ্ছিল এই ছেলেগুলো লোহার ব্যারিকেড টপকিয়ে বেআইনিভাবে ভিতরে ঢুকেছে। ওদেরকে দেখার পর এখন এরা সবাইও লোহার ব্যারিকেড টপকিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করে। এখন এই নিষিদ্ধ জায়গায় আসার পর এদের প্রত্যেকেরই খুবই ভালো লাগছিল, আর দেখা যায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও খুবই সুন্দর ছিল। রাস্তায় যাওয়ার পথে ওরা দেখতে পায় অনেক জায়গায় লোহার ব্যারিকেড দিয়ে ভিতরে ঢোকার রাস্তাটা পুরোপুরি বন্ধ করা ছিল, কিন্তু তা সত্ত্বেও এরা সবাই সমস্ত বাধা টপকিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করে। দেখা যায় এখন এই পুরো জায়গাটায় এরা ছাড়া আর কেউই ছিল না। এইভাবে আস্তে আস্তে গুহার অনেকটা ভিতরে আসার পর দেখা যায় সেখানে পাথরের দেয়ালে অনেকেই নিজেদের নাম লিখে রেখেছে। এখন এসব কিছু দেখার পর এরা ঠিক করে নেয় এরাও নিজেদের গ্রুপের নামটা এই পাথরের দেয়ালে লিখে রাখবে। এবার আশেপাশে একটু খোঁজাখুঁজি করার পরেই ওরা একটা ছোট্ট রঙের কৌটো খুঁজে পায়। এখন ওরা সেই রং দিয়েই পাথরের ওপরে মঞ্জুমাল বয়েস লিখতে শুরু করে। এদিকে ততক্ষণে এদের মধ্যে থেকে বাকি বেশ কিছু লোকজন গুহার আরো অনেকটা ভিতরে ঘুরতে চলে যায়। আর এখানেই ঘোরাঘুরি করতে করতে এদের মধ্যে থেকে সুভাষ নামের একটা ছেলে হঠাৎ করেই একটা সরু গর্তের মধ্যে পড়ে যায়। আসলে ওই গর্তের ওপরটা শুকনো পাতা দিয়ে ঢাকা ছিল, সেজন্য ও কিছুই দেখতে পায়নি। এখন হঠাৎ করে সুভাষকে পড়ে যেতে দেখে ওর বাকি বন্ধুরা কোনোভাবেই এই ঘটনাটা যেন বিশ্বাস করতে পারছিল না। প্রথমের দিকে ওরা সবাই বেশ কিছুক্ষণ খুবই অবাক হয়ে ওই গর্তের দিকে তাকিয়েছিল। তারপর ওরা সবাই ওই গর্তের ওপর থেকে জোরে জোরে সুভাষকে ডাকতে শুরু করে, কিন্তু ভিতর থেকে সুভাষের কোনো আওয়াজ আসছিল না। প্রথমের দিকে এরা সবাই মনে করেছিল সুভাষ হয়তো এদের সঙ্গে মজা করছে, কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও গর্তের মধ্যে থেকে ওর কোনো রকম আওয়াজ শুনতে না পেয়ে এরা প্রত্যেকেই খুবই ভয় পেয়ে যায়। এখন ওরা গর্তের গভীরতা মেপে দেখার জন্য ওর মধ্যে একটা ছোট্ট পাথরের টুকরো ফেলে, কিন্তু দেখা যায় সেই পাথরের টুকরোটা অনেকক্ষণ ধরে আওয়াজ করতে করতে নিচে পড়ছিল। যে আওয়াজ শুনে বোঝা যায় এই গর্তটা খুবই গভীর, আর এই গর্তের ভিতরটা অনেক এঁকে বেঁকে নিচের দিকে নেমেছে। এখন এরা সবাই বুঝতে পারে সুভাষ খুবই বড় একটা বিপদের মধ্যে আটকে গেছে, যে কারণে এরা প্রত্যেকেই খুবই চিন্তায় পড়ে যায়। এখন এরা সবাই ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে গর্তের ভিতরটা দেখার চেষ্টা করছিল,
কিন্তু গর্তটা অতিরিক্ত গভীর হওয়ার কারণে ওর ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। এদিকে এই ঘটনায় ওদের মধ্যে থেকে অভিলাষ নামের একটা ছেলে প্রচন্ড ভয় পেয়ে গেছিল। ও বারবার একটানা পাগলের মতন বলতে থাকে, সুভাষ চলে গেছে, সুভাষ চলে গেছে, সুভাষ চলে গেছে। আর এই কথাটা বলতে বলতেই ও আস্তে আস্তে গর্তের দিকে এগিয়ে আসতে শুরু করে। এসব কিছু দেখে এখন ওদের মধ্যে থেকে একজন অভিলাষকে নিয়ে বাইরের একটা সুরক্ষিত জায়গায় চলে আসে। এদিকে এদের এই সমস্ত চিৎকার শুনতে পেয়ে বাইরে থেকে একজন ট্যুরিস্ট গাইড ওদের কাছে চলে আসে। এখন এরা সবাই ওই গাইডকে সমস্ত ঘটনা জানিয়ে ওনার কাছে খুবই অসহায়ভাবে সাহায্য চাইতে শুরু করে। এখন সবকিছু শোনার পর ওই গাইডটা প্রচন্ড ভয়ে ভয়ে বলে, আমি তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, এটাকে শয়তানের গর্ত বলা হয়, আর আজ অব্দি কেউই এখান থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। তোমরা এখানে আর বেশিক্ষণ থেকো না, তাহলে খুবই সমস্যা হয়ে যাবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। তখন এরা সবাই খুবই অসহায়ভাবে কাঁদতে কাঁদতে বলে, আমরা নিজেদের বন্ধুকে এইভাবে ফেলে রেখে যাব কিভাবে? আপনি যেভাবেই হোক আমাদেরকে সাহায্য করুন, আর আপনি সাহায্য করতে না চাইলে আমরা অন্য মানুষদের কাছে সাহায্য চাইব। এখন এই কথা শুনে এদের মধ্যে থেকে বেশ কিছু ছেলে ওখান থেকে বাইরে বেরিয়ে সবার কাছে সাহায্য চাইতে শুরু করে। এখন ওরা পুরো পার্কের মধ্যে চারিদিকে ফরেস্ট গার্ডকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন ওরা চারিদিকে কোনো রকম সাহায্য না পেয়ে ওই পার্কের বাইরে থাকা একটা ছোট্ট খাবারের দোকানদারের কাছে সাহায্য চাইতে শুরু করে। আসলে পার্কের ভিতরে ঢোকার আগে ওরা সবাই এই দোকান থেকেই খাবার খেয়েছিল। এখন এরা সবাই যখন এই দোকানদারের কাছে সাহায্য চায় তখন উনিও কোনোভাবেই এদেরকে সাহায্য করতে চাইছিলেন না। উনি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে এদের সবাইকে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে বলেন। এই কথা শুনে এরা সবাই কান্নাকাটি করে ওই দোকানদারের হাতে পায়ে ধরতে শুরু করে, যেটা দেখে শেষ অবধি এই দোকানদারটাও এদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এখন পাশের থেকে এই সমস্ত ঘটনা শোনার পর ওই দোকানদারের মেয়ে এদের সবাইকে পুলিশের কাছে সাহায্য চাইতে যেতে বলে। এই কথা শুনে এখন এদের মধ্যে থেকে বেশ কিছু লোকজন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে সেই দোকানদারটা আর অন্য একটা ছেলে সুভাষকে বাঁচানোর জন্য ওই গর্তের কাছে চলে আসে। দেখা যায় তখনও ওদের বাকি বন্ধুরা ওই গর্তের পাশেই বসেছিল। এখন এই দোকানদারটা এদের সবাইকে ওই গর্তের পাশ থেকে সরে যেতে বলে ওদের প্রত্যেকের হাতে একটা করে লেবু ধরিয়ে দেন, কারণ এই গ্রামের মানুষরা মনে করে এই গর্তের মধ্যে শয়তান বা ভূত থাকে, আর সেই ভূতকে তাড়ানোর জন্যই ওরা লেবুর ব্যবহার করে। এসব কিছুর মধ্যেই ওখানে চারিদিকে ঘন মেঘ করে অন্ধকার হয়ে আসতে শুরু করে, আর সাথে সাথেই ওখানে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে দেখা যায় বাকি সবাই ততক্ষণে পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। সেখানে এদের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর ওই পুলিশরাও খুবই ভয় পেয়ে গেছিল। এখন ওদের মধ্যে থেকে একজন পুলিশ এদেরকে বলেন, তোমাদের বন্ধু ওখানে মারা গেছে, ও আর কখনোই ফিরে আসবে না, কারণ ওই গর্তটাকে বলা হয় ডেভিলস কিচেন, মানে শয়তানের রান্নাঘর। আজ অবধি যারা ওই গর্তের মধ্যে পড়েছে তারা কেউই ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখনো অবধি ওখানে 13 জন মানুষ পড়ে গেছে, কিন্তু কাউকেই ওখান থেকে বাঁচানো সম্ভব হয়নি। বহু বছর আগে ওই গর্তের মধ্যে একজন সেন্ট্রাল মিনিস্টারের ছেলেও পড়ে গেছিল। তাকে বাঁচানোর জন্য এই শহরের সমস্ত পুলিশ, আর্মি, দমকল সবকিছু নিয়ে আসা হয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তাকে কোনোভাবেই বাঁচানো যায়নি। এমনকি একটা সময় ওই ছেলেটার মৃতদেহের একটা ছোট্ট হাড়ের টুকরো নিয়ে আসার জন্যও 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। সেই সময়ের 15 লাখ টাকার মূল্য বর্তমান সময়ে আরো অনেক বেশি, কিন্তু এত টাকা দেওয়া সত্ত্বেও কেউই ওই কাজটা করার জন্য রাজি হয়নি। অত বড় একজন ক্ষমতাশালী মন্ত্রী যখন নিজের ছেলেকে বাঁচাতে পারেনি, তাহলে তোমরা নিজেদের বন্ধুকে বাঁচাবে কিভাবে? এই কথা শুনে এরা সবাই আরো বেশি ভয় পেয়ে গেছিল। এদিকে ততক্ষণে ওখানে ওই পুলিশ স্টেশনের একজন বড় অফিসার চলে আসেন। সবকিছু শোনার পর ইনি মনে করেছিলেন এরা সবাই হয়তো ইচ্ছা করে নিজেদের বন্ধুকে ওই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, আর এখন এরা সবাই থানায় এসে মিথ্যে কথা বলছে, কারণ ওই গর্তটা একটা নিষিদ্ধ জায়গার মধ্যে ছিল, আর ওখানে না যাওয়ার জন্য চারিদিকে অনেক বড় বড় করে পোস্টার লাগানো ছিল। এদিকে দেখা যায় বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আশেপাশের সমস্ত জায়গার জল ওই গর্তের মধ্যে ঢুকতে শুরু করেছে, যেটা দেখে কুট্টান আর ওর বাকি বন্ধুরা ওই গর্তেরই চারিপাশে গোল করে শুয়ে পড়ে ভিতরে জল ঢোকা আটকানোর চেষ্টা করছিল। এদিকে ততক্ষণে এই খবরটা পাওয়ার পর ওখানে ফরেস্ট গার্ড চলে আসেন। উনিও বারবার এদের সবাইকে এখান থেকে চলে যেতে বলছিলেন, কিন্তু এরা সবাই কোনোভাবেই ওখান থেকে যেতে চাইছিল না। এদিকে দেখা যায় থানার মধ্যে এরা সবাই পুলিশকে সাহায্যের জন্য রাজি করিয়ে নিয়েছে। এখন পুলিশ স্টেশন থেকে একজন পুলিশকে ওদেরকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু রাস্তায় যাওয়ার পথে ওই পুলিশটা এক জায়গায় গাড়ি থামিয়ে এদেরকে মদ আর সিগারেট নিয়ে আসতে বলেন। এরপর উনি গাড়ির মধ্যে বসেই খেতে শুরু করেন।
পুলিশের এইরকম অদ্ভুত ব্যবহার দেখে এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। অন্যদিকে দেখা যায় ওই গর্তের ভিতরে পড়ে যাওয়ার পর সুভাষ চারিদিকের পাথরে ধাক্কা খেতে খেতে ওই গুহার অনেকটা নিচে একটা পাথরের ওপরে আটকিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। অতিরিক্ত আঘাত লাগার কারণে ওর সমস্ত জামা কাপড় ছিঁড়ে গেছে আর ওর পুরো শরীর থেকে রক্ত বেরোতে শুরু করেছে। এদিকে দেখা যায় ওরা সবাই সেই পুলিশটাকে নিয়ে ওই গর্তের কাছে চলে এসেছে, কিন্তু এখানে আসার পরেও ওই পুলিশটা কোনোরকম ভাবে এদেরকে সাহায্য না করে তাড়াতাড়ি করে ওখান থেকে ফিরে যেতে চাইছিলেন। আর সেই একই সাথে উনি এদেরকেও এখান থেকে চলে যেতে বলছিলেন, কিন্তু এরা কেউ যেতে না চাইলে উনি আস্তে আস্তে এদেরকে মারধর করতে শুরু করেন। যেটা দেখে ওখানে থাকা সেই দোকানদার, ফরেস্ট গার্ড আর ওই পার্কের একজন ট্যুরিস্ট গাইড পুলিশকে বলতে শুরু করে, এই ছেলেগুলো আমাদের গ্রামে বেড়াতে এসেছে, এখন আমরা যদি এদেরকে সাহায্য না করি তাহলে কে করবে। এই কথা শুনে ওই পুলিশটা একটু ভাবনা চিন্তা করার পর এদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। সুভাষ এই গর্তের মধ্যে পড়েছে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো অবধি এরা কেউই জানতো না সুভাষ ভিতরে বেঁচে আছে কিনা। সেজন্য এরা সবাই আরও একবার প্রচণ্ড জোরে চিৎকার করে কান্নাকাটি করতে করতে সুভাষকে ডাকতে শুরু করে। এদিকে দেখা যায় এতক্ষণে সুভাষেরও জ্ঞান ফিরে এসেছে। এখন ও বহু কষ্ট করে চিৎকার করে এদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করে। এখন সুভাষের এই চিৎকার শোনার পর এরা সবাই বুঝতে পারে ও এখনো বেঁচে আছে। এই আওয়াজটা শোনার পর এরা সবাই যেন নতুন করে লড়াই করার একটা আশা ফিরে পায়। প্রচণ্ড খুশিতে আনন্দে এখন এদের প্রত্যেকের চোখ থেকেই জল বেরিয়ে আসতে শুরু করে। এদিকে সেই পুলিশ, ট্যুরিস্ট গাইড এরা কেউই যেন সুভাষের বেঁচে থাকার খবরটা বিশ্বাস করতে পারছিল না, কারণ আজ অবধি এই গর্তে পড়ে যাওয়ার পরে কেউই বাঁচতে পারেনি। এখন তাড়াতাড়ি করে ওখানে শহরের সমস্ত বড় বড় পুলিশ ফোর্স আর ফায়ার ব্রিগেড টিমকে ডেকে আনা হয়। কিন্তু এখন সমস্যা হলো ওই গর্তটা কতটা গভীর, কতটা চওড়া, ওর ভিতরে কি কি আছে এইসব কিছু সম্পর্কে ওখানে কেউ কিছুই জানে না। সেজন্য এখন এদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। কেউই বুঝতে পারছিল না সুভাষ এই গর্তের কতটা নিচে আছে। সেজন্য প্রথমের দিকে এরা সবাই গর্তের ওপর থেকেই নিচে দড়ি ফেলে সেটাকে ধরেই সুভাষকে উপরে উঠে আসতে বলে, কিন্তু এইভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও কোনো রকম লাভ হয় না। সেজন্য এখন ঠিক করে নেওয়া হয় এদের মধ্যে থেকে একজন পুলিশকে দড়ি দিয়ে বেঁধে ওই গর্তের মধ্যে নামানো হবে। কিন্তু এই গর্তটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউই ওখানে নামতে চাইছিল না। সবাই বলতে থাকে দরকার পড়লে আমরা নিজেদের চাকরি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই এই গর্তের মধ্যে নেমে নিজেদের জীবন দিতে পারবো না। এদিকে ওই পুরো গ্রামের মধ্যেও এমন কোনো মানুষ ছিল না যে নিজের ইচ্ছায় ওই গর্তের মধ্যে নামবে। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে কুট্টান ওই গর্তের মধ্যে নামার জন্য রাজি হয়ে যায়। যদিও প্রথমের দিকে পুলিশ কোনোভাবেই ওকে নিচে নামার অনুমতি দিচ্ছিল না, কারণ ওর কাছে কোনো রকম ট্রেনিং ছিল না। আর তাছাড়া এই গর্তে নামার পর ওর সাথে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে এই পুলিশরাই অনেক বিপদে পড়ে যাবে। এখন সবকিছু শোনার পর কুট্টান বলে, আমার বন্ধু ওখানে অনেকক্ষণ ধরে আটকে আছে, এখন যদি ওর কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি এই গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এখন শেষ অবধি ওর জেদ দেখে পুলিশ ওকে গর্তে নামানোর জন্য রাজি হয়ে যায়। সবার প্রথমে ওকে ভালোভাবে দড়ি বাঁধা শেখানো হয়, যাতে গর্তের মধ্যে নামার পর ও সুভাষের গায়ে দড়ি বেঁধে ওকে ওপরে তুলে আনতে পারে। এরপর ওরা সবাই আস্তে আস্তে কুট্টানকে ওই গর্তের মধ্যে নামাতে শুরু করে। প্রথমের দিকে কুট্টান খুবই ভয় পেয়ে গেছিল, এমনকি এই ঘটনায় ওর বাকি বন্ধুরাও খুবই ভয়ের মধ্যে ছিল। এখন কুট্টান আস্তে আস্তে ওই অন্ধকার গভীর গুহার মধ্যে ঢুকে যেতে শুরু করে। দেখা যায় ওই গর্তের দেয়ালে চারিদিকে অনেক বড় বড় পাথর ছিল, যে কারণে আঁকাবাঁকা পথে নিচে নামতে ওর খুবই অসুবিধা হচ্ছিল। এইভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ও গর্তের অনেকটা নিচে পৌঁছে যায়, কিন্তু এখনো সুভাষকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে যে দড়ি বেঁধে ওকে নিচে নামানো হয়েছিল সেটাও শেষ হয়ে গেছিল। এই দড়িটা 120 ফুট লম্বা ছিল। এখন এর থেকেও বেশি নিচে নামলে সেখানে অক্সিজেন কম থাকার কারণে কুট্টানের শরীর খারাপ হতে পারে, যে কারণে এখন পুলিশরা ওকে ওপরে তুলে আনতে শুরু করে। কিন্তু সুভাষকে না নিয়ে কুট্টান কোনোভাবেই উপরে উঠতে চাইছিল না। সেজন্য ও চারিদিকের পাথরে হাত পা দিয়ে নিজেকে আটকিয়ে রাখে, আর সেখান থেকে জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করে, আমাকে যদি আরো নিচে নামতে না দেওয়া হয় তাহলে আমি এখান থেকে নিজের দড়ি খুলে নিচে লাফ দেব। এই কথা শুনে এখন পুলিশরা ওর দড়ির সাথে একটা নতুন দড়ি বেঁধে ওকে আস্তে আস্তে আরো নিচে নামাতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে ওই ভয়ঙ্কর গর্তের আরো অনেকটা নিচে নামার পর ও অবশেষে সুভাষকে দেখতে পায়। সুভাষ প্রচণ্ড আহত আর অজ্ঞান হয়ে একটা পাথরের টুকরোর ওপরে পড়েছিল। ওর শরীরে কোনোভাবে নড়াচড়া করার ক্ষমতাটুকুও ছিল না। ওকে দেখে কুট্টান প্রচণ্ড খুশি হয়। এখন ও তাড়াতাড়ি করে সুভাষকে দড়ি দিয়ে নিজের শরীরের সাথে বেঁধে নেয়।
কিন্তু এদেরকে ওপরে তোলার সময় অতিরিক্ত ওজনের কারণে ওই পুলিশদের হাত থেকে দড়ি ছাড়িয়ে এরা সবাই নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে সুভাষের বাকি সমস্ত বন্ধুরা ওই দড়িটাকে ধরে নেয়, আর এখন ওরা সবাই মিলে দড়ি ধরে টানতে টানতে সুভাষ আর কুট্টানকে ওপরে তুলে আনতে শুরু করে। যদিও এই কাজটা করতে ওদের খুবই অসুবিধা হচ্ছিল, কারণ ওই গর্তের মধ্যে অনেক বড় বড় পাথরের টুকরো ছিল। কিন্তু শেষ অবধি অনেকক্ষণ ধরে বহু কষ্ট করে ওরা সবাই কুট্টান আর সুভাষকে উপরে তুলে আনে। এখন ওদের দুজনকে এইরকম সুরক্ষিত অবস্থায় দেখে ওদের বাকি বন্ধুরা প্রচন্ড আনন্দে কেঁদে ফেলে। অবশেষে এরা সবাই মৃত্যুর মুখ থেকে, মানে ডেভিলস কিচেন থেকে নিজেদের বন্ধুকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল। এরপর ওরা সবাই তাড়াতাড়ি করে সুভাষকে নিয়ে ওই পার্কের বাইরে একটা সুরক্ষিত জায়গায় চলে আসে। এতক্ষণ ধরে ওই গভীর গর্তের মধ্যে থাকার কারণে ঠান্ডায় ওর পুরো শরীর কাঁপতে শুরু করেছিল। সেজন্য এখন ওকে আগুনের পাশে বসিয়ে ওর পুরো শরীর চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। এদিকে ওই শয়তানের গর্ত থেকে সুভাষের বেঁচে ফিরে আসার খবরটা আশেপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে পড়েছিল, যে কারণে এখন আশেপাশের গ্রামের অনেক মানুষ ওকে দেখতে চলে এসেছিল। এদের মধ্যে থেকেই একজন বয়স্ক মহিলা সুভাষকে বলেন, তুমি মৃত্যুকে ছুঁয়ে সেখান থেকে বেঁচে ফিরে এসেছো, তুমি আমার কাছে ঈশ্বরের সমান। এই কথাটা বলেই উনি সুভাষের পায়ে হাত দিয়ে ওকে প্রণাম করে ওখান থেকে চলে যান। এরপর সুভাষকে তাড়াতাড়ি করে ওই গ্রামেরই একটা হসপিটালে নিয়ে গিয়ে ওর চিকিৎসা শুরু করে দেওয়া হয়। কিন্তু ও খুবই গুরুতরভাবে আহত ছিল, আর গ্রামের এই ছোট্ট হসপিটালে ওর চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য ওকে ওর বন্ধুদের সাথে তাড়াতাড়ি করে এখান থেকে শহরের একটা বড় হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে এত বড় একটা খবর পাওয়ার পর সমস্ত সাংবাদিকরাই ওখানে চলে এসেছিল। এখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য এখন সবাই কুট্টানের ইন্টারভিউ নিতে চাইছিল। কিন্তু ও সাংবাদিকদের কোনো কথার উত্তর না দিয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে সুভাষকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় সুভাষকে একটা বড় হসপিটালে ভর্তি করা হয়েছে, যেখানে ওর ভালো মতন চিকিৎসা চলছে। কিন্তু এত বড় এই দুর্ঘটনার ব্যাপারে সুভাষের মাকে কিছুই জানানো হয় না। উনি শুধু এটুকুই জানতেন কোথাও একটা পড়ে গিয়ে হয়তো সুভাষের অনেকটা আঘাত লেগেছে। এখন এই ঘটনার পর থেকে উনি কুট্টানের ওপরে প্রচন্ড রেগে গেছিলেন, কারণ বেড়াতে যাওয়ার আগে ওই সুভাষকে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল। এখানে শুধু সুভাষের মা না, এই গ্রামের কেউই জানতো না এদের সাথে কত বড় দুর্ঘটনা ঘটেছে, আর এরা কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সুভাষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে। এদিকে দেখা যায় কিছুদিন পরে সুভাষ শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠলেও ও মানসিকভাবে তখনও খুবই ভয়ের মধ্যে ছিল। চোখ বন্ধ করলেই ওর বারবার মনে হতো ও এখনো হয়তো সেই গর্তের মধ্যে আটকে আছে, যে কারণে ও রাতে ঠিকভাবে ঘুমাতে পারত না। এইভাবে আস্তে আস্তে আরো বেশ কিছুদিন কেটে গিয়ে আমাদেরকে বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। গল্পের একদম শুরুতে আমরা যে বাস ড্রাইভারকে দেখতে পেয়েছিলাম, সে আসলে এই গ্রামেরই বাসিন্দা ছিল। আর হোটেলে খাওয়া দাওয়া করার পর ও যে খবরের কাগজে হাত মুছছিল, সেই কাগজেই এদের সাথে ঘটে যাওয়া সেই দুঃসাহসিক ঘটনার কথা লেখা ছিল। এখন এই খবরটা জানার পর ও তাড়াতাড়ি করে গ্রামে এসে সবাইকেই এই ব্যাপারটা জানিয়ে দেয়। এই খবরটা জানার পর এখন পুরো গ্রামের সমস্ত লোকজন কুট্টানকে একটা আলাদা সম্মানের নজরে দেখতে শুরু করে। এমনকি সুভাষের মা এই খবরটা জানার পর উনি কুট্টানের সামনে প্রচন্ড কান্নাকাটি করতে করতে ওর কাছে ক্ষমা চান, কারণ এতদিন ধরে উনি কুট্টানকে ভুল বুঝে ওর সাথে খারাপ ব্যবহার করেছিলেন। এদিকে দেখা যায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এখন অবশেষে গুনা কেবের ভিতরে থাকা সেই বিশাল গর্তটাকে লোহার ব্যারিকেড দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই ঘটনার 2 বছর পর অর্থাৎ 2008 সালে কুট্টানকে সরকারের তরফ থেকে জীবন রক্ষক পদক দেওয়া হয়। আর একদম শেষে আমরা আসল মাঞ্জুমাল বয়েজদের বেশ কিছু ছবি দেখতে পাই। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।